আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা। দর্শক বলছে আসলে ইউটিউবে আমাদের এই গল্পটা আপনারা অনেকেই দেখেন সেই অর্থে, এবং শ্রোতা তো আসলে রেডিওর তো শ্রোতাই হয়। তো সপ্তাহান্তে আমি আরজে কিবরিয়া আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জীবন গল্পের আরও একটি অনুষ্ঠানে এবং আরও একটি পর্বে। আমি কথা বাড়াবো না, শুরুতেই আমার সঙ্গে যিনি আছেন তার সঙ্গে একটু পরিচিত হব। কি নাম আপনার? আমার নাম শামীম। বয়স কত? বয়স 37। জি। আচ্ছা, জন্ম জেলা? জেলা শরীয়তপুর। শরীয়তপুর। বলেন, শুরু করেন আপনি যেখান থেকে বলতে চান, একেবারে শৈশব থেকে আসি, ছোটবেলা থেকে ধারাবাহিকভাবে। হ্যাঁ, আমি 6 থেকে আসি, 2006 থেকে। জি। আমি ঢাকা টঙ্গীতে বসবাস করি। জি। ওইখানে বসবাস পরে আমার বাড়ি থেকে আমাকে বলতেছে যে তোমার বাবা তো মারা গেছে, 6 জানুয়ারিতে বাবা মারা যায়। তো বলতেছে যে বাবা তো মারা গেছে, এখন আমি মা বেঁচে আছে, এখন বলতেছে যে তোমাকে বিয়ে করাবো, তোমার কোনো পছন্দের মেয়েটি আছে কিনা। আচ্ছা, তো ওই সময়টাতে আপনি কি করতেন? মানে ওই সময় আমি একটা সোয়েটার ফ্যাক্টরিতে চাকরি করতাম। গার্মেন্টসে চাকরি করতেন? জি জি। বয়স কত আপনার? তখন বয়স 25। ওকে, তারপরে মাকে বললাম। ভাই বোন কতজন আপনার? আমরা ভাই বোন 6 জন, আমরা 4 ভাই 2 বোন, আমি সবার ছোট ফ্যামিলির। আচ্ছা, ওকে, তারপর? তো মাকে বললাম, মা এমন তো কেউ পরিচিত আমার নাই, তো তোমরা যাকে ভালো লাগে তাকে দেখো, আমার সমস্যা নাই। তো এমনিতেই বাড়িতে আমার মা মিথ্যে কথা বলে যে বলছে যে একই দিয়ে আমি দেশে যাই নেই, বলছে যে আমি অসুস্থ, তুমি দেশে আসো। তো আমি ঈদের দিন দেশে গেছি শরীয়তপুরে। যাওয়ার পূর্বে একটা মেয়ে দেখাইতে নিয়ে গেছে আমাকে মিথ্যে কথা বলে। আমার ভাই গেছে, ভাইয়ের ফ্রেন্ড গেছে, আমি গেছি, আমার এক ফুফাতো ভাই গেছে। তো এখানে মেয়ে দেখলাম, দেখার পর তো এখানে আমার ইচ্ছা আমি এখন বিয়ে করব না। তো ফুফাতো ভাইরে বললাম যে আমাকে মেয়ে দেখতে নিয়ে আসছে, তো আমি তো এখন বিয়ে করব না। তো মা যেহেতু বলছে তাই আসলাম এই কারণে। তো খাওয়া দাওয়া হইলো ভালোই। তো এখন খাওয়া দাওয়া শেষে দেখি আমার খুব ক্লোজ এক ফ্রেন্ড ওইখানে আসছে। আমি বললাম, কি রে, বিয়ের দাওয়াত না দিতি তুই বিয়ে খাতে আসলি, ঘটনা কি, আমি তো তোকে বিয়ের দাওয়াত দিইনি। তো বললো, আরে শালা তোর বিয়ের দাওয়াত দেওয়া লাগবে কি কারণে, তো আমারই বাড়ি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই বাড়ি তো আমারই। তো লাস্টে বললাম বুঝলাম না আমি কথাটা। তো বললো যে এটা আমারই চাচাতো বোন। ওকে, মানে আপনার বন্ধুর চাচাতো বোন? হ্যাঁ, বন্ধু চাচাতো বোন। তো যাই হোক, ওইখান থেকে বিয়েটা আমার আর হয় না, আমি মানা করে দিছি। এই কারণেই মেয়েটা আসছে, আইসা প্রথমে একটা অপরিচিত লোকের সাথে কীভাবে কথা বলতে হয় বা তার সামনে কীভাবে নম্রবদ্ধ থাকতে হয় তা আমার তো ভালো লাগলো না আর কি। আচ্ছা, সালাম দিচ্ছে যে সালামের একটা ভদ্রতা আছে, ওই সালামটি আমার ভালো লাগে নাই। সেজন্য আমি বাড়িতে বলছি যে আমি বিয়ে করবো না। তো ওকে ফাইন, আমি ঢাকা চলে আসলাম। তারপরে রপ্তানিতে আমার যে বাসায় থাকি, ওই বাসায় একটা লোক রপ্তানিতে চাকরি করে, সাবার রপ্তানিতে। হ্যাঁ। তো একদিন ও আমার সাথে ফোনে কথা বলছে, কথা বলার পর কয় আমার এক বান্ধবীর সাথে কথা বলবো নি। আমি, তোমার বান্ধবী কি আমার সাথে কথা বলবে? হ্যাঁ বলো। নর্মালি কথা বললাম, কেমন আছো, ভালো আছো নি ভাইয়া, এই সেই বাস। ওর দেশে বেরিয়েছে, আবার আমার দেশে, পাশাপাশি থানা আমাদের। তো এভাবে কথা বলতে বলতে দেখা যায় একদিন ও বললো কি, ভাইয়া আপনি আমাদের বাসায় আসেন, আপনি আমার দেশি মানুষ। তা আমি এত কিছু চিন্তাভাবনা না করে বললাম, দেশি মানুষ তো এত বলতেছে তো যাই। গেছি, যাওয়ার পরে ওদের বাসায় প্রথমে আমি গেছি। যাওয়ার পরে যাই হোক, দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়ার পর এর মার সাথে কথা বললাম, বাবার সাথে কথা বললাম, যে একই দেশের মানুষ, একই হয়তো থানা ভিন্ন, পাশাপাশি, বেশিক্ষণ সময় লাগে না যাইতে আমাদের। তো তাকে খুব ভালো লাগলো আমার। তা আমি তাকে কিছু বলি নেই, বাস আমি এভাবে কথাবার্তা বলে ওঠে খাওয়া দাওয়া করে দুপুরবেলা এসে পড়ছি আমার বাসায়। তো আমার 2-1 দিন পর পর রেগুলার কথাবার্তা হয় মোবাইলে, জাস্ট ফ্রেন্ডের মতো কথাবার্তা হয়, অন্য কিছু না। আবার মা প্ল্যান দিতেছে যে দেখো তোমার বাবা চলে গেছে, এখন তুমি বিয়ে করো, পছন্দের কেউ থাকলে বলো। আমাকে, মা আমার তো তেমন পছন্দের কেউ নাই, তবে আমাদের দেশে একটা মেয়ে আছে, সাভার থাকে, তো তোমরা যদি চাও তারা দেখতে পারো। আচ্ছা। তো মা বললো ঠিক আছে, আমরা আসবো, দেখবো। বাস, মাকে একদিন, তার আগে আবার আমি ওর মার সাথে কথা বলছি, ঠিক আছে, আমার ওয়াইফ যে ছিল ওর মার সাথে কথা বলছি যে আন্টি আপনারা যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলি। কয় বলো। আমি কি, আপনাদের মেয়েকে আমার খুব ভালো লাগছে, মানে মা তো বাসা থেকে বিয়ের জন্য বলতেছে, তো যদি আপনারা চান তাহলে আমার বাবা মাকে আপনার বাসায় আমি পাঠাবো। কয় ঠিক আছে পাঠাও, মেয়ে যেহেতু বড় হয়েছে, বিয়ে দিতে হবে, তো পাঠাও। বাস আমি আমার বাবা মাকে পাঠাইছি সেখানে। তখন তো বাবা নাই, মা বেঁচে আছে। মা গেছে, আমার বড় ভাইয়ের শাশুড়ি গেছে,
আমার ভাবি গেছে, গিয়ে দেখে টিকে আইসা পছন্দ করছে, তারা পছন্দ করে আর টাকা টুকা হাতে দিয়ে আসছে। হুম। তো যাই হোক, গেছে, যাওয়ার পরে তার কিছুদিন পরে এখানে একটা ঘটনা ঘটলো কি, আমি যেই বাসায় ভাড়া থাকতাম ওই বাসারই একটা মেয়ে, ওই যেই মেয়ে ফোন দিয়ে প্রথমে কথা হয়েছে, একই সাথে চাকরি করতো গার্মেন্টসে, জি। ওই মেয়ে নাকি আমার বিরুদ্ধে একটা চিঠি দিছে ওর কাছে, ওর বাড়িতে, আচ্ছা। যে ছেলে ভালো না, আর ছেলে বিবাহিত, তো ছেলের সমস্যা আছে। তো যেহেতু মা কিন্তু পছন্দ করে মেয়ে ঠিকঠাক করে আসছে, শুধু বিয়ের দিন তারিখ পাকা করবো আর কিছু না। হুম। তো তখন যদি একটা মেয়ে বা তার বাবা মা যদি এই ধরনের একটা চিঠি পায়, তাহলে খারাপ লাগারই কথা। হুম। তো যাই হোক, ওইখানে খারাপ লাগার কথাই কিছুদিন পরে মা মারা যায় আমার। ও। তার পাঁচ ছয় মাস পরে আমার মা মারা যায়। মা যেদিনকে মারা যায় ওদিনকে ওই মেয়ে আমাকে ফোন দিছে, কয় তোমার এত ভালো মনে করছিলাম, যেদিনকে আমার মা মারা যায় আমি দেশে চলে গেছি, আমি বলছি ওর আব্বারে, আমি কি আঙ্কেল আমার আম্মা মারা গেছে, আমি দেশে যাইতেছি, তো দোয়া করেন। তো ওবার ফোন দিয়ে আমার বললো, কয় দেখো তোমার এত ভালো মনে করছিলাম, আর তোমার ভিতরে এত কিছু আমি তো জানতাম না কখনো। আমি কি আমার ভিতরে কি, কয় তুমি বিবাহিত, তোমার চরিত্র খারাপ, বিভিন্ন কথাবার্তা বলছে। বলার পরে যাই হোক, কিছুদিন পরে আবার সব কিছু ঠিকঠাক হয়ে আমাদের বিয়ে হয়। আচ্ছা, এটাই প্রথম বিয়ে আপনার? হ্যাঁ, প্রথম বিয়ে। তো আলহামদুলিল্লাহ বিয়ের পরে লাইফটা খুব সুন্দর কাটছে। কোনোদিন তার সাথে আমার কোনো চোখ কালাকালি হয় না, মুখ কালাকালি হয় না, দুইটা কথাও তারা আমি বলি না, সেও আমাকে বলে নাই। আমাদের ভিতরে অনেক একটা ভালোবাসা ছিল, এতটা ভালোবাসা ছিল, মানে আমি তো মনে হয় যে আমি স্বর্গ পাইছি, যে এতটা ভালো। ও আমার বুঝতো, আমি ওরে বুঝতাম। জীবনে কোনো আর পিছুটান ছিল না আমাদের। ও চাকরি করতাম, আমি চাকরি করতাম, আরামসে জীবন যাপন করতাম। তো কিছুদিন, বছর দুয়েক পরে আমাদের ঘরে সন্তান আসে, একটা মেয়ে সন্তান আসে। আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি। বড় মেয়েটা আসে, তার বড় মেয়েটার বয়স যখন 4 বছর হয়, তখন আমি চিন্তা করলাম দেশে আর কষ্ট কত করবো, তো আমি এবার প্রবাসে দেখি যাওয়ার চিন্তা ভাবনা করি। ওকে। তো যাই হোক, প্রবাসে চলে গেলাম আমি 13 সালে। প্রবাসে যা 4 বছর পরে আমি দেশে ফিরলাম। জানুয়ারি মাসে দেশে ফিরি, 18 সালের জানুয়ারি মাসে দেশে ফিরি আমি 4 তারিখে। আসার পরে আমি গত 4 মাস দেশে থাকি। 4 মাস দেখে থাকার পরে আমার ওয়াইফকে নিয়ে দেশে গেছি, অনেক জায়গায় গেছি। সম্পূর্ণ সুস্থ সে, সম্পূর্ণ সুস্থ থাকার পরে তো আবার আমি 4 মাস থাকি, আমি বিদেশ চলে যাই। ছুটতে আসছিলাম, বিদেশ চলে যাই। আমি বিদেশে যাওয়ার মাস 3 পরে আবার রোজা আসা পরে, তো রোজা 15 রোজা যাইতে আমার বলতেছে যে আমার পেটে না ব্যথা করে, সাইড দিয়ে ব্যথা করে। তো দেখো, জলদি দেখো। তা আমরা যেখানে থাকতাম ওইখানে আমাদের পরিচিত ক্লিনিক ছিল, সাভার মুক্তি ক্লিনিক। ওইখানে বলছি যে তুমি তাড়াতাড়ি যাও, আব্বারে নিয়ে যাও, যা মেডিকেলে আগে দেখো তোমার সমস্যাটা কি। তো যাই হোক, স্বাভাবিক পরীক্ষা করছে, বললাম দেখ কিডনিতে সমস্যা। তো কিডনিতে সমস্যা হওয়ার পরে আমি কই দেখো হেয়ালি করো না, তুমি ভালো একটা মেডিকেলে যা টেস্ট করো। তো যাই হোক, ভালো একটা মেডিকেলে যা টেস্ট করার পর দেখে কিডনি একটা পুরাই ড্যামেজ। এর ভিতরে আর কোনো কিচ্ছু হয় না আর আমাদের ভিতরে, যে আমি দেশে আসছি যে খারাপ লাগা এরকম কোনো কিছু না। তো ওই জায়গায় গেছে মতো যে কিডনি একটা পুরাই ড্যামেজ, আর একটা মানে 40% খারাপ হয়ে গেছে। একটা পুরাই ড্যামেজ, আর একটা 40% খারাপ হয়ে গেছে। আস্তে আস্তে সে দুর্বল হইতে আছে। তো এই কথা শুনে তো আমি তখন প্রবাসে মাথা মুথা পুরো খারাপ, কী করি না করি, কারণ দিশা পাইতেছিলাম। টাকা পয়সার ব্যাপার এবার করতে করতে গত 4 মাসের মতো ছিল। 4 মাসের ভিতরে আমার উপার্জনের যত টাকা ছিল, যে ও চাকরি করছে, আমি চাকরি করছি, আমাদের স্বপ্ন ছিল একটা বাড়ি করব। এখনও বাড়ির কিছু করি নেই, যে কিছু টাকা ইনকাম করে একটা বাড়ি করব, এই স্বপ্নটা ছিল। তো যত টাকা আমাদের ছিল অ্যাকাউন্টে জমা, সমস্ত টাকাগুলি আমাদের ওর পিছনে চলে যায়। এখন আমি একেবারে 0%। এখন আমি বিদেশ থেকে কামাই করে টাকা পাঠাইলে ওর চিকিৎসা হয়, না পাইলে হয় না, এমন পর্যায়ে চলে গেছি। তা আমি বললাম মরার 15 দিন আগে অক্সিজেন দিয়ে রাখতে আসছে। তো প্রায় 15 দিন অক্সিজেন দিয়ে রাখার পরে আমি বললাম, ও আবার আমার ভালোবাসা পাগল করে ডাকতো। আচ্ছা। শত মানুষের সামনে করতে আমার পাগল যাইতেছে। তা আমি ওর ওইভাবে দেখতাম, মানে আমাদের ভিতরে কখনো কিছু হইতো না। লাস্টে আমি কী করলাম, আমি বলছি সোনারে, যদি তুমি চাও আমি এখন দেশে এসে পড়বো। আমার তুমি যদি না থাকো, আমার বিদেশে রেখে আমায় কে খাইব? সংসার আমার সবচেয়ে কাছে আগে হয়েছে আমার সংসার, তুমি সবার আগে আমার। না দেখো, তুমি যদি আইসা পড়ো, তখন বসে বসে কথা বলে শুইতে পারে না, অক্সিজেন দেওয়ার, তুমি যদি আইসা পড়ো তাহলে আমার চিকিৎসা করবো কে? এই কথা শোনার পর আমার কান্নার বুক ফাইটে জায়গা। লাস্টে আমি কী করি, ওরা বুঝাই, ওই দেখো যা তো ছিল জীবনে সবই তো শেষ হয়ে গেছে, বাকি নিয়ে আল্লাহ পাকের উপর ভরসা। আমার দ্বন্দ্বলুত নাই যে আমি বেচে তোমার চিকিৎসা করবো, যা ইনকাম করছিলাম সব দিয়েই করছি তোমারে। এরকম করার পর
হঠাৎ করে মরণের 5 দিন আগে আমার বলতেছে তুমি দেশে এসে পড়ো। হুম হঠাৎ রাতে 3টে বাজে ফোন দিচ্ছে। আমার তো রাতে কোনো ঘুম হয় না, দিন ভরে পরিশ্রমে কাজ করি বিদেশের বাড়ি, এত পরিশ্রম যা বলার বাইরে, কারণ বলতে পারি না। এখন বলতেছে তুমি দেশে এসে পড়ো। বৃহস্পতিবার রাত্রে 3টে বাজে আমার ফোন দিচ্ছে যে তুমি দেশে আসো। শুধু এই কথাটা শুনতে দেরি আমি সকালবেলা আমার যে আরবাব ছিল ওই দেশের উমানের, ওই আরবাবরে যা বলছি, আরবাব আনা মুশকিল আনা রুবিলাত আনা বিবি ওয়াগিদ মুশকিলা মেডিকেল সেমসে মেডিকেল ভর্তি বলতেছে যে ঠিক আছে তুই দেশে যা। আমি সাথে সাথে দুপুর 10টা বাজে যায়, তার সে আমার পাসপোর্ট ছিল, পাসপোর্ট আনছি। আমি যেখানে থাকতাম ওইখান থেকে প্রায় 150 কিলোমিটার দূর। আমি যাই ওই যেখান থেকে পাসপোর্ট আনি, রাত্রে 3টে বাজে বিমান পেয়েছি, টিকিট পেয়েছি ওই দিনকেই। আমার যত মানে যাই ছিল, আমার যার কাজ করতাম তার আন্দারে টাকাটুকু ছিল, ওর টাকাটুকু আমি সব পেড করে আমি রাতে 3টে বাজে বিমানে আসি। বিমানে আসার পর বাংলাদেশে আসার পর আমার অনেক সমস্যা হয় এয়ারপোর্টে। আমি আসার সময় কিছু নিয়ে আসিনি বলতে কাপড় চোপড় কিছু আনি নাই। তো আমার বলছে যে বিমানবন্দরে আসছে মতন আর সিআইডি ধরছে, তুমি এত দ্রুত কোথায় যাইতেছ? আমি স্যার আমার বাড়িতে সমস্যা, আমি এবার যেছি আসছি। তুমি 1 বছরের ভিতরে কেন 2বার দেশে আসলাম? আমি স্যার আমার সমস্যা, আমি এই কারণে দেশে আসছি। যাই হোক অনেক কাটাকাটি হয়, এগুলো বাদ দিই। লাস্টে আসলাম বাড়িতে আসার পর ঘরে ঢুকলাম, দেখে আবার মন মানে রাখতে পারলাম না। আমি এত একটা অবস্থা যে কী করলাম জীবনে। তারপরে গেলাম, সালাম দিলাম, কথা বললাম, পাশে বসলাম। আপনি জানলে তোমার কী খেতে মন চায় কও? গত 3-4 দিন হয় কিচ্ছু খায় না, এক ফোঁটা পানি ছাড়া কিছু খায় না। আমার ছোটো ছোটো মুরগির বাচ্চা দিয়ে ভাত খেতে মন চায়। আমি সাথে সাথে আমার সালোয়া দিয়ে মুরগির বাচ্চা আনাইছি, ছোটো ছোটো মুরগির বাচ্চা আনা পাক করছি। পাক করার পর আমি অল্প একটু খাওয়াইছি। তুমি জানো তুমি যেভাবে ভালোবাসা ভাত খাওয়াইছো, এরকম ভাত আমার কেউ খাওয়াই না এতদিন। আমি কি খাই না খাই, একবার যদি বসি আমি খাবো না, আমার পাশে কেউ ভাত নিয়ে আসে নাই, আমার শ্বশুর শাশুড়ির কাছে থাকতো। তো যাই হোক এরকম করতে হতো 2 দিন 3 দিন যায়, 5 দিন আমি থাকি। 5 দিনের ভিতরে শুক্রবার দিন বৃহস্পতিবার দিবগত রাত আসে। তো আমি যেদিনকে ঢাকা আসছি ওই পরের দিন আমি সকালে ফজর নামাজ পড়ে আসছি। আসার পর আমি বলছি যে আমি দরজাটা খুলে বেরিয়েছি, ঘরে ঢুকছি, আমাকে এবার সালাম দিচ্ছে। সালাম দিয়ে বলে তুমি ভালো আছো? আমি কি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমিও সালাম দিচ্ছি, সালাম উত্তর নিচ্ছি, তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি কই তো তুমি একটু শুয়ে থাকো, তোমার ভালো লাগবে না? কয় না আমি শুবো না, তুমি বাসার সবাই ডাকো। কেন? ডাকো, কথা আছে। আমি কই না দেখো পাগলামি করো, তুমি একটু শুয়ে থাকো, ভালো লাগবে না, আমি তোমার পাশে বসে তোমার মাথায় হাত বুলিয়ে দিই। আর আমি যতক্ষণ পাশে ছিলাম জিকির করাইছি, মানে যত যাই দোয়া কালমা ছিল সব আমি ওর মনে মনে পড়াইছি যে তুমি পড়ো, আমি পড়বো, আমার সাথে তুমি পড়বা। আমি এইসব সবসময় পড়ি, জিকির করি, তোবা পড়ি আল্লাহর কাছে। এরকম করে যাই হোক বৃহস্পতিবার রাত্রে যে আসে, বৃহস্পতিবার দিন ওরা সুন্দর করে সবাই গোসল করাইছে, সুন্দর করে পরিষ্কার করাইছে। পরিষ্কার করানোর পরে গোসল মোসল করে 3টার দিকে ঘরে নিয়েছে। ঘরে নেওয়ার পর আমার কাছে তুমি ভাত খাবো না? আমি কি হ্যাঁ আমি ভাত খাবো তো। তা আমি ওই দিনকে ঘরে ডাল আর হচ্ছে পাতলা ডাল আর একটু গোস দিয়া কটা ভাত খাওয়াইছি, 2 নলা ভাত খাওয়াইছি। খাওয়ানোর পূর্বে ও বসে দিয়েছে, আমি ভাত খাইছি 3টা বাজে। ভাত খাওয়ার পর ওর পাশে যায় বসে বসে ওর লোকে কথাবার্তা বলি, গল্প গুজব করি, এবং একটু সাহস দিই। এই কথা হয়তো মানে রাত্র হয়ে গেছে গা, প্রায় রাত্র 10:30টার দিকে সবাই খাইতে পড়ছে। আমি ওর পাশে বসে রয়েছি। আমার বলতেছে, আমি আবার ওদিনকেও খাওয়াইছি ওরে ডাল দিয়ে, আবার গোস দিয়ে একটু ভাত খাওয়াই। বলছে তুমি খাবা না? রাত্রে তুমি খাও, তুমি কতদিন ধরে ঘুমাও না, তুমি আজকে একটু ঘুমাইও। আমি কি না আজকে আমি ঘুমাবো না, আমি ঘুমাবো, তুমি বসে থাকবা, তুমি আমার সাথে কথা বলবা। এরকম করে তার আগে আবার যেদিনকে আমি নামাজ পড়ে আসছি ওদিনকে আমারতে মাপ চাইছে, বাড়ির সবারতে মাপ চাইছে। যে সবাই ওদিকে যার ইচ্ছা কথা ছিল মনের ভিতরে সমস্ত কথা ওদিনকে বলে গেছে আমার, যে আমি মারা গেলে আমার শ্বশুর শাশুড়ির সামনে আমার কবর দিবা, আমি মারা গেলে তুমি ওর বাড়িতে নামাইবা, তুমি কাঁধে করে আমার নিবা, আমার মেয়ে 2টা দেখবা। এই কথাগুলো বলার পর আমি কান্নায় বুক ফেটে দেয় আমার, যে তুমি কী কো এগুলো, তুমি মরবো না, আমি আছি তো। লাস্টে যাই হোক বৃহস্পতিবার রাত্রে 10:30 বাজে আমি খাওয়া দাওয়া করছি। খাওয়া দাওয়া করে আর বলো বসছি, আমার ওয়াইফের বলো বসে। আমি বলছি আসো তোমার আমি সূরা কেরাত পড়াই। তুমি পড়াইবে কি? আমি সূরা কেরাত পড়ি, তওবা করি, আপনি তাহলে মনে মনে করো। তা আমি 11টা বাজে আমার চোখে প্রচণ্ড ঘুম এসে পড়ছে। গত 5টা রাত আমি একটু ঘুমাই নেই। ওর পাশে বসে শুধু গল্প করছি, ওর কথাগুলো আমি শুনছি যে কী বলতে চাই। তো মোটামুটি এরকম করতে করতে প্রায় 1:45 বাজে রাত্র। আমি ফেসবুকে মানুষের সাথে মেসেজ দিতে আসি যাতে চোখে ঘুম না আসে, কখন কী চায় সে। এমনিতে কী হলো, আমি
আল্লাহর এমন একটা হুকুম যে 2:30 বাজে আমি অটোমেটিক আমার মোবাইল হাত থেকে কোথায় পড়ছে, আমি দেয়ালের সাথে হেলান দিয়ে রয়েছি। হেলান দিয়ে থাকার পর মোবাইল কোথায় পড়ছে আমি জানি না, আমি কিছু ঘুমিয়ে গেছি। ঘুমিয়ে স্বপ্নে দেখতেছি যে কি, যে আমার বাড়ির থেকে অনেক পূর্ব থেকে দুইটা লোক আসছে, একটা মেয়ে একটা ছেলে ভাগ্যে আসছে। আমি প্রতিদিনই খাইতে বললে আমার প্লেটটা আমি বারবার ধুয়ে দিলাম, আমার প্লেটটা আমি ধুয়ে খাই, একটু হাতটা ধুইলেও প্লেটটা ধুই। তা আমি আমার গ্রামের বাড়িতে দেখতেছি যে আমি দরজার সামনে বসলাম, মেলাবেনে একটা প্লেট ধোয়ার জন্য প্রস্তুত নিয়েছি। এমন সময় আমার ঘরের সামনে একটা মেয়ে আসছে, স্বপ্নে দেখতেছি। চেহারাটা মোটামুটি ভালো, খুব সুন্দর চেহারাটা। তা আমি বলছি, কিরে বোন তুই আমার ঘরের সামনে কী করস? 2-3বার বলার পর সে বললো, ভাইয়া আমি অনেক দূর থেকে আসছি, আমি তো একটা ছেলেরে ভালোবাসি, আমার বাড়ি থেকে তারা মান্য নেয় না কখনো। আমি দেখো ভাই, প্রেম করে বিয়ে করাটা খুব কঠিন, খুব কষ্টের, তাই তোমরা যাই করো সবার সাথে মিলে দিলি কাজটা করো, তুমি আর প্রেম করে বিয়ে করো না। কয় না ভাই, আমি তাকে অনেক ভালোবাসি, সে বিদেশে থাকে, আমি তাকে অনেক ভালোবাসি, তারা বলতে পারবো না। এই কথা বললে আমি গেছি কলের পারে প্লেট ধোয়ার জন্য যাওয়ার পরে ওইখানে যা দিই ওই ছেলেটা, ওই যেই ছেলেটারে ভালোবাসতো ওই ছেলেটা ওইখানে স্বপ্নে, কি ভাই তুমি কে? কয় ভাই আমি তো এই মেয়েটারে ভালোবাসি, ওর জন্য আমি বিদেশ থেকে এসে পড়ছি, ওর বাবা মা আমার বিয়ে দেনাতে আমরা ভাগিয়ে গেছি। আমি কি ভাই তুমি কাজ করো, তুমি তারা নিয়ে বাড়িতে যাও, তোমার বাবা মাকে বলো, তারা একদিন মানবেই। এই কথা বললে আমি দেশে ঘরে ঢুকে প্লেটে ভাত বাড়ছি। এখন আমি ভাতটা খাওয়ার আগেই ওই মেয়ের মুখের দিকে তাকাইছি, দেখি মেয়ের মুখটা শুকনা, কতদিন ধরে কিছু খায় না। তা আমি করলাম কি, তরকারি না দিয়ে বলছি, নীর ভাই তোর মুখটা শুকনা, মেয়েটারে বলি তুমি ভাতগুলো খাও। এতে ভাতগুলো ঠেলে দিছি, এতে আমার ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে দেখি আমার ওয়াইফ আর নাই। ও আপনার ঘুমের মধ্যে সে মারা গেছে? আমি ঘুমের মধ্যে মারা গেছে, বাস্তবত চোখের সামনে, এগুলো স্বপ্নে দেখলাম আমি, যে আমি খানা দিছি না, খানা দেওয়ার সাথে সাথে আমার ঘুম ভেঙে গেছে, দেখি আমার ওয়াইফ আর দুনিয়াতে নেই। যাই হোক, তারপরে এই দরাদরিকে দেশে নিয়ে গেলাম, দেশে নিয়ে মাটি মুটি দিলাম। তার কিছুদিন পরে ঢাকা আসলাম। তার খরচ করে ঢাকা আসার পরে গাজীপুরে একটা মেয়ের সাথে আমার পরিচয় হয়। ওইখানে আমার এক পাড়া প্রতিবেশী এক বোনের বাসায় মেয়েটা থাকতো, ওর যে স্বামী আছে আমি জানতাম না। যাই হোক, ওইখানে যাই, কথাবার্তি হয়, হয়তো ভালো লাগে। আমি কখনো ধারণা করি যে আমি এই মুহূর্তে তাকে বিয়ে করব, কোনোদিন মাথায় এটা ছিলই না আমার। যাই হোক, একটি অ্যাক্সিডেন্ট যেভাবেই হোক আমি তাকে বিয়ে করি। বিয়ে করার পর যখন সম্পর্ক হইতেছে, হওয়ার পরে আমি গেছি আমার সাভারে। ওই মেয়ে হঠাৎ করে একদিন করলো কি, তার যে ফ্যামিলি বা তার স্বামী সাইডে জিনিসপত্র, ঘরের জিনিসপত্র সব বিক্রি করিয়া ও আয়সা পড়লো আমার সাথে ভাগ্যা। ও ওনার একটা বিয়ে ছিল আগে? হ্যাঁ, ওই ঘরের স্বামী ছিল। আচ্ছা। তারপরে আয়সা পড়লো, আমি কি করলাম, তখন আমি সাভারে আবদুল্লাহপুরে, ও আয়সা আমার বলছে যে দেখো আমি তো সাভারে এসে পড়ছি। কেন? আমি ওর সংসার করবো না। আমি কার সংসার? তোমার তো স্বামী আছে, কখনো বলো নাই, কখনো ওরা ডিভোর্স দিয়ে দিছি। আচ্ছা। আমি এই সব কিছু জানতাম না। ওকে। যাই হোক, ওই আয়সা পড়ছে। আসার পর আমি আপারে কই, আপা একটা তো ফেস লাগছে, কই এই ঘটনা, একটা মেয়ে তো এই ব্যাপার, কারণ কী করবো আমি? কয় তুমি আমার বাসায় নিয়ে আসো মিরপুরে। আমি আমার বাসায় নিয়ে গেছি। বাসায় নিয়ে যাওয়ার পর আপার সমস্ত ঘটনা জানছে। কয় আমি ও খারাপ, ও ভালো না, এই সেই বিভিন্ন মিথ্যা কথাবার্তা বলছে। ওর জীবনটাই ছিল মিথ্যে। ওইখানে ওই যে বলছে যে ডিভোর্স দিছি, ওটা তো আমরা ট্রাই করিনি আসলে ডিভোর্স মূলত দিছে কিনা। ওইখানে 1 সপ্তাহ থাকার, আমার বোনের বাসায় 1 সপ্তাহ থাকার পর আমার বোনে করছে হুজুর দিয়ে বিয়ে পড়ে আমাদের। আচ্ছা। বিয়ে পড়ে অনেক কিছুদিন পর জানতে পারি যে ওর ডিভোর্স হয় নাই। তখনও আমাদের সামনে কেউ মেয়ে ওই ছেলের ডিভোর্স দেয়। আচ্ছা আচ্ছা। ডিভোর্স দেওয়ার পূর্বে ওই সাবজেক্টগুলো, তো আমি আবার চলে যাই, বিয়ে শাদী করে থাকি মানে আমি আমার শ্বশুরবাড়িতে যাই গিয়া, মেয়েদের কাছে যাই গিয়া। এখানে তো টান দিলে হবে না, মেয়েদেরও টান দিতে হতো। আমার শ্বশুরবাড়ি কেউ জানে না যে মেয়ের আমি বিয়ে করছি। এখন আমি যখন মিরপুরতে সাভার চলে যাই, ও করে কি ওই ফাঁকে ওর বোনের বাসা কইয়া ওই যে আগের স্বামীর সাথে দেখা করে। আচ্ছা। স্বামীর সাথে যায় দেখা করে, স্বামীর সাথে কথা বলে, স্বামীতে টাকা আনে, শ্বশুরের সাথে যায় কথা বলে, আবার সন্ধ্যার আগে সে বাসায় ফিরে। আচ্ছা। 1 দিন 2 দিন 3 দিন এগুলো হইতে একদিন আপা আমার বলে, তোর বউ প্রতিদিন 2-1 দিন 3 দিন পর কই যায়, বোনের বাড়ি কয়ে যায়, আসলে কি তার সত্য কিনা দেখতো। তা আমি একদিন গেছে, আমি ওর বোনের ফোন দিয়েছি, আপা এই ঘটনা, আপনার বোন কি আপনাদের বাসায় এসে? কয় না, আমার বোন তো আমার বাসায় আসলাম কি এই তারিখে আপনার বোনের বাসা থেকে গেছে, কোথায় যায়। তখন জানতে পারি যে ওই ছেলের কাছে যায়। ওই ছেলে আবার তখন সদরঘাট থাকে, ছেলের কাছে যায়, ছেলেতে টাকাটুকু আনে। যাই হোক, আমি একদিন অনেক রকম বুঝানোর পর কয় না আমি এসব কিছু না, ওর বাবা ফোন দিয়েছে দেখি আমি গেছি। যাই হোক, এরকম করে আমি তারপরও যথেষ্ট পরিমাণ বুঝে আমি 2-3 মাস থাকি, আমি আবার বিদেশে চলে যাই। আমার ভিসা যেহেতু আছে, আমি বিদেশে চলে যাই। আমরা বুঝে বলেছি, ভাই তুমি দেখো তোমার প্রেমপুরে বিয়ে করছি, অনেক জর্জপটা গেছে,
তো তুমি মানুষের মতো মানুষ হয়ে একটু চললো, যাতে সমাজ না বলতে পারে যে ছেলের কাছে দ্বিতীয়বার যায় মেয়ে খারাপ হয়েছে বা ছেলেটা খারাপ একটা মেয়ে বিয়ে করছে, সমাজ যাতে না বলতে পারে। আমি চাই তুমিও সুখে থাকো, আমিও সুখে থাকি, আমাদের ছোট্ট সুখের একটা সংসার চাই, আর কিচ্ছু চাই না আমি। ওরে বলে টইলে বাস আমি বিদেশ যাই। বিদেশ যাওয়ার কিছুদিন পরে 6 মাস 7 মাস পরে ও আমার বোনের বাসাতে ওই রাতে 12টা একটা নেই ছেলেদের সাথে শুধু কথা বলে। ছেলেদের সাথে কথা বলে আমার বোন এগুলো সহ্য করতে পারে না, যে আমার বাসায় তুই রাত বেরো কথা বল, আমি কিছু বলবো না। কিন্তু অন্য ছেলেদের সাথে কী কথাবার্তি, এর ভিতরে আবার মোবাইলে কিছু খারাপ খারাপ ছবি ধারণ করে মানুষের পাঠাইছি। ইয়াতে ইমুতে কিছু খারাপ খারাপ ছবি তার নিজের সাক্ষ্য প্রমাণ আমি দেখছি। দেখার পর জিজ্ঞাসা করছি, ওর খারাপ লাগছে। আমার বোনে একদিন শাসন করছে একটু, যে তুই আমার ভাইয়ের বউ হইয়া তুই এই কাজগুলো করতেছো, এগুলো কি সমাজ খারাপ বলবো না ভালো বলবো? তুই তো মাইয়ার আসলে সুবিধা না। আমার বোনের একটা থাপ্পড় মারে। অন্যায় কিছু করলে বড় কিছু শাসন করতে পারে, এটাই স্বাভাবিক। ও ওই সহ্য করতে না পারে ওর বোনের বাসায় এসে পড়ে। জিনিসপত্র নিয়ে আসার পর ওইখানে ওর মা ছিল, ওর মা আবার করে কি ওরে ওই আগের স্বামীর সাথে আবার বিয়ে দেয়। এই যে 3 নম্বর বিয়ে। বিয়ে দেওয়ার পরে আমি এসব কিছু জানি না। ওইখান থেকে আবার 1 মাস পরে আবার সে পালায় আমার সংসারে আসে। আসার পর আমি তাকে রুম নিয়ে দেই, সব কিছু কিনাকেটা দেই। ওইখানে যায় ওই আগের স্বামী আবার হামলা দেয়। হামলা দেওয়ার পর ওইখান থেকে আবার ছেলে নিয়ে যায়। আমি এসবের কিচ্ছু জানি না। ঘটনা বাংলাদেশে হইতেছে, আমি তো বিদেশে পড়ে রয়েছি। আমি এগুলো সব বাংলাদেশে তদন্ত করে পাই বা ওর মুখে তেলে আসে, সব কিছু শুনি আমি। এই 3 নম্বর বিয়ে হয়েছে আমার সাথে একবার, ওই ছেলের সাথে হয়েছে 2 বার। 3 নম্বর বিয়ে। ওইখান থেকে যাই হোক আসছে, আইসা ভালো মতন ও আমার কি করলো, আবার সংসার আমার ঠিক মতো করতেছে। 2, 4, 5 মাস 6 মাস করলো। 7 মাসে গেলে কি করলো, ও একটা ছেলের সাথে সম্পর্ক করে ওই ছেলের বিয়ে করলো। আচ্ছা। ওর দেশে একটা ছেলের বিয়ে করলো, টাকা পয়সা ভালো ইনকাম করে, 30-35 হাজার টাকা বেতন পায় গ্রামে চাকরি, ওই ছেলের বিয়ে করলো। এই ঘটনা তো আমি কিছু জানি না। যাই হোক, আপনাকে ডিভোর্স না দিয়েই এইসব হচ্ছে, আমাকে ডিভোর্স না দিয়েই। এর ভিতরে একটা কথা আছে যে আগের সেই যেই স্বামীকে ডিভোর্স দিয়েছে সে, ওই স্বামীর একটা পেপার মানে আমার পাঠাইছিল। কীরকম, ওর বিয়ে হয়েছে 12 সালে প্রথম বিয়ে, আর আমার বিয়ে হয়েছে 19-এ। ওই ডেট 12 সালে রাইখা শুধু আমার নামটা কাটটা, ও কলমে কাটটা আমার নামটা বসা দিয়েছে, সাদা একটা কাজ দিয়ে মুছছে আমার নামটা বসা দিছে। এটা দিছে আমার ফ্যামিলির কাছে একবার। আমি শুধু এটা ফটোকপি দেখছি যে কীভাবে করছে। তো এগুলো আমি ওর ফ্যামিলিতে বললাম। অনেক ঘটনার পর ওর ফ্যামিলিতে অনেক কিছু বলার পর তার ফ্যামিলি ওর সাপোর্টই করে, কয় মেয়ে মানুষ এগুলো করছে কোনো ব্যাপার না। এত ঘটনা মাঝখানে অনেক কিছু কথা গেছে গাম, এত কিছু করছে, এগুলো কোনো ব্যাপার না মেয়ে মানুষের। তা যাই হোক, তো লাস্টে ওই যে ছেলের যে বিয়ে করছে 4 নম্বর বিয়ে, ওই ছেলের বিয়ে করা অবস্থায় অন্য একটা ছেলের সাথে সম্পর্ক করিয়া সে বোন বানাইতো, ওই বোনের স্বামীর সাথে সম্পর্ক করিয়া ওই বোনের স্বামীর সাথে খারাপ রিলেশন করিয়া খারাপ কিছু ছবি মানে তুলে রাখছে ওরা। যে স্বামী স্ত্রীর যে কাজগুলো করে ওই কাজগুলি তারা করে রাখছে, করিয়া ছবি তুলে রাখছে। ওই ছবি পেয়েছেন কিভাবে? ওগুলো আমি যখন বাংলাদেশে আসছি, আমি বাংলাদেশে এসে তো আমার বাসায় উঠতে পারিনি, ওর বোনের বাসায় আমার উঠাইছে। তখন আমার ডাউট এটাই হয়েছে যে আমি বাংলাদেশে আসলাম, ও বাংলাদেশে আমরা আনলো যে এখানে মানুষ আমার বিরক্ত করতেছে, তুমি বাংলাদেশে আসো, বিদেশের দরকার নেই, আমরা দেশেই থাকি কিছু করে খাবো দুজনে। যখন বাংলাদেশে আসছি, যখন ওর বোনের বাসায় আমার উঠেছে, আমার বাসা সাইডে দিয়াম, তখন আমার ভিতরে ডাউট যে আমার বাসা আছে, আমি ওখানে রুম ভাড়া দিই, সব কিছু দিই, আমার বাসাতে আমি তোমার বোনের বাসায় উঠবো কেন, কী কারণে? এতদিন পর আসা, 3 বছর পর আসা কেন উঠবো? আস্তে আস্তে আমি এগুলাম। ও যে আগের বাসা, ওই আগের বাসার অ্যাড্রেস আমি জানতাম, ওইখানে আমি যাই। ওইখানে যাওয়ার পর কথায় সব কিছু হাতের নাগারিকের প্রমাণ সব কিছু আসে পড়ে। কিছু রেকর্ডিং আমার কাছে এখনও আছে, কার সাথে কী করছে না করছে, খারাপ কথোপকথন সব আমার কাছে আছে এখনও রেকর্ডিং। কিছু ছবিগুলো ও চালাকি করে ডিলিট করে দিছি। আচ্ছা। তারপরেও সে আমার সংসারে কিন্তু আছে, আমার সংসারে থাকতেও কী করলো, ওই ছেলেদের সাথে আবার সম্পর্ক, যে 3-4 নম্বর স্বামী। তখন কি আপনাদের বাচ্চা কাচ্চা হয়েছে? না, বাচ্চা কাচ্চা হয়নি। তো আপনি ছেড়ে দিচ্ছিলেন না কেন ওকে তখন? আমি তো চাইছিলাম যে ওরে ভালো করার জন্য, ভালো করে আমি আমার সংসারটা ঠিকঠাক করতে চাইছিলাম। ভাবছি যে মানুষ ভুল করে, ভুল থেকে শুধরাইব। মানুষ তো হয় অনেক। ও কি নিজের ভুল স্বীকার করতেছিল তখন নাকি? সমস্ত ভুল স্বীকার করছে সে, বলছে যেটা আমার অন্যায় হয়েছে এরকম বলছে? অন্যায় হয়েছে স্বীকার করছে, স্বীকার করার পর সত্ত্বেও সে এই কাজগুলো আবার করছে। 4 নম্বর স্বামীর সাথে আবার সে সম্পর্ক। আমার বাসায় রাইকে রাতে 1টা নাই 12টা নেই, ওকে আর কি বাসায় ফিরি, ওই ছেলের সাথে দিন ভরে ঘুরবো, ওই জায়গায় এই জায়গায় যাইবো, তারপরে বাসায় ফিরি। তো এগুলো একটা স্বামী কতক্ষণ সহ্য করে, কাজকাম করে যদি যখন দিঘা আইসা ওই ধরনের কাজ কীর্তি করে, তো কোনো ছেলেতে ডেয়ালাও করে না কখনো। গেঞ্জাব তো সংসারের মিতি আসে। ওর মারা জানাইছি, ওর বোন জানাইছি, ওই যে খারাপ যে ছবিগুলো তুলছে অন্য একটা ছেলের সাথে আবার খারাপ কিছু করতে শারীরিক সম্পর্ক করছে, ছবিগুলো তুলে রাখছি, ওগুলো ওর মারা দেখাইছি, বোনের দেখাইছি, বাইরে দেখাইলাম কী কারণে। এটি আমার অপরাধ। আচ্ছা। এইটি আমার অপরাধ। কী করলো, ওই জায়গার থেকে রাগারাগি করে আমি
বাসা থেকে জিনিসপত্র যা ছিল সব ফালাতে আমি এসে পড়ছি। এমন কোনো বাস নাই যে ওর সংসার খরচ না দিছি, ওর ভরণ পোশাক আমি না দিছি। বিদেশে বেরিয়ে এত কষ্ট করি আমি করোনার ভিতরে, তখন ও সব কিছু অস্বীকার করে, বলে যে তুমি আমার কিছু দেও না। আমারে বলে কিছু সব কিছু আমি দেই, যেই ছেলেরা বিয়ে করছে ওরে বলে আমি ওরে কিছু দেই না, মানে ওর তো খাইতেছে আমার তো খাইতেছে। এরকম করতে 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 চলতেছে। বাস আমি দেশে এসে বললাম, দেশে যে আমি সব যাচাই মাচাই করে সব কিছু প্রমাণ হাতের নাগারে এসে বললো। কোনোদিন কোনো মেয়ে ফোন দেয় না, সমস্ত ফোন ছেলে দেয় ওর নাম্বারে। আপু ওইখানে আসো, ওইখানে ওই কাজ আছে, ওইখানে ওই কাজ, মানে মানে আমার মাথা পুরো, আমি মোবাইলটা একদিন আসাদা ব্যাংক ফেলেছি, তোমার এত নাম্বারে কেন? তারপরে কি করলাম, ওই মোবাইল আসাদা ব্যাংকে যাওয়ার পর আমার মোবাইলে ওর সিম ভরিয়া কথাবার্তা বলে দিনের পর দিন শুধু ছেলেদের ফোন আসে। তা আমি বলতাম যে তোমার এত ছেলেদের ফোন আসে কী কারণে, সংসারটা কি তুমি ভালো মতো করবে না নাকি? যদি ভালো মতো করতে চাও যে ভালো মতো করো, আমি চাই ছোট্ট একটা সংসার, কিচ্ছু চাই না আমি কারো কথা শুনতে চাই না, আমি চাই একটা সংসার, যে সংসারের জন্য তুমি আমার বিদেশ থেকে নিয়ে আসছো, আমার সুখের সংসার নষ্ট করছি আমি। আমার বাচ্চাদের মোড় দিয়ে তাকালে মায়া লাগে এখন আমার। বিদেশ থাকলে অন্তত আমার বাচ্চারা ভালো থাকতো, আমি একটু ভালো থাকতাম। কেন এখানে এসে আমার বসে রাখছো, কী কারণে? আমি তো একেবারে ক্যান্সেল এসে পড়ছি। এরকম করে ও তো ওই ছেলের সাথে সম্পর্ক, ঘুরতে যায় ফিরতে যায় আমার বাসায় তুইয়া। আমি তারপরও ধৈর্য ধরিয়া মাটি দিয়ে কামড়ে আমি ওরা বলতেছি, দেখো ভাই তুমি সংসারটা করো, মানুষের জীবনে অনেক কিছু হয়, তুমি সব কিছু ভুলে যাও, সব কিছু ভুলে গিয়ে তুমি সংসারটা ঠিকমতো করো। আমি থানায় যাই, থানায় যাই কমপ্লেন দিই, থানায় আমাকে বলে তো তুমি ডিভোর্স দিয়ে দাও, এই মেয়ের সাথে সংসার করো। আমি ডিভোর্স দিয়ে দিব, আমি এই যে বিদেশে কষ্ট এত টাকা থানায় গিয়ে আপনি কি কমপ্লেন দিচ্ছিলেন? আমি বলছিলাম যে স্যার আমার এই একটা সমস্যা হইতেছে, একটা ছেলে ডিস্টার্ব করতেছে, এখন কী করে আপনাদের একটু পরামর্শ চাই আমি। তারা বললো তুমি তাকে ডিভোর্স দিয়ে দাও। আমি স্যার আমি তাকে ডিভোর্স দিয়ে দিব, এই যে আমার ঘরের জিনিসপত্র আসবাবপত্র আমি হাজার হাজার টাকা তারা খাওয়াইছি, এই 3টে বছরের কত মেহনত করে তারা আমি কষ্ট করে খাওয়াইছি, এগুলো কি কোনো ভ্যালু নেই, আমার কোনো দাম নাই? তারা কোনো কথা বলে না, বাস আমি চুপ করে ওই জায়গাতে এসে পড়ছি। এসে পড়ার পর গ্যাঞ্জাম করে বাসাতে আমি বেরিয়ে যাওয়ার পর ও 3 দিন পরে আমার বাসায়, ঠিকানা জানে, আবার যায় আমার বাসায়। আমি এক ফ্রেন্ডের বাসায় থাকি, যাওয়ার পর রেগুলারলি আবার 2 দিন 3 দিন পর আমার বাসায় যায়, মনে হয় সম্পর্কটা জোড়া লেগে গেছে এরকমই। মাঝখানটা আবার ওই ছেলের সাথে সম্পর্ক শুরু হয়, 4 নম্বর স্বামীর সাথে। হওয়ার পরে আবার আমার ভুল বোঝা শুরু করে, কিছু হইলে আমার দোষ দেয়, আমি কিছু না করলেও আমার দোষ, কিছু করলেও আমার দোষ, আমি তো বুঝতেছি না। লাস্টে আমি মাঝখানে 6 মাস কথাই বলা বন্ধ করে দিই। তা আমার বাইরে বলতেছে যে বোনেরা বলতেছে, দেখো এভাবে সংসার চলো না, বিদেশে যদি 80 বছর বিয়ে করো, সংসার করো, বাস ওই খারাপ মেয়েরে ভুলে যাও। আমি তোর বলতেই চাই। তো তারা মেয়ে দেখে আমার জন্য, তারা বলছে দেখো আমার ডিস্টার্ব দিও না ভাই, তুমি তোমার মতো চলো, আমি আমার মতো চলি, আমি বিয়ে করবো, আমি বিয়ে করবো। তুমি যে আগের যে ডিভোর্সের পেপার দিছো অন্য নামে, ওইটি আমি মানলাম, আমি বিয়ে করবো, আমার ভাই বোন আমার বিয়ে দেবে। লাস্টে কয় না তুমি বিয়ে করিও না, আমি তোমার সংসার করবো, এই কথা কয়ে মানে ও প্রতিশোধ নিচ্ছে। এটা ওই বিয়েটা আমার ভাঙাইছে, বিয়েটা ভাঙাইয়া মেলা কদিন আমার বাসায় আসা যাওয়া করে থাকতো, ওর বোনের কাছে আসা যাওয়া করতো, খাইতে ফিরতো, কাপড় চোপড় নিত, টাকা পয়সা নিত, বাস ভালো ভালো কথা, কেউ জানতো না যে আসলে এত কিছু হয়ে যাবে। লাস্টে কী করলো, এই করতে হতে আবার মাঝখান দাম ফোন বন্ধ, ব্লক মারা ফোন। কী ব্যাপার তুমি ফোন ব্লক মারো কি লিখা? কই এমনিতেই ভালো লাগে না। আমি কি ভালো লাগে নাকি? তুমি বললা সংসার করবা, তোমার জন্য আমি একটা মেয়েরে ইয়া করে দিলাম, মানা করে দিলাম, ভাই বোনের কাছে খারাপ হয়ে গেলাম, তুমি আর কত করবে এভাবে? করমু তো সংসার করমু, তোমার সাথে সংসার করমু, বিয়ে কি মানুষে বারবার বসে? তো যাই হোক, বারবার বিয়ে করো, সংসার যদি করো ভাই তুমি আসো, আর যদি না করো তাও আমাকে তুমি বলো। এরকম আমার মানে বুঝের মধ্যে রেখে 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 করলো কি, ও দেশে চলে গেলো। দেশে যাওয়ার পরে দেশের এই যে এই ঘটনাগুলো ঢাকা শহরে গোটায় থুয়ে গেছে, আর অনেক কাহিনী গোটায় থুয়ে গেছে, ওদের ফ্যামিলি সবাই জানে, কিন্তু ওদের প্রতিবেশী কেউ ঘটনাটা জানে না। এইসব ধামা চাপা দিয়ে ওই মেয়েরা আবার ওর চাস্তু ভাইয়ের সাথে বিয়ে দিয়ে দেয়। এই গত 2 মাস হয়ে বিয়ে হয়েছে, ঈদের পরে হচ্ছে সম্মত বিয়ে হয়েছে। বিয়ে দেওয়ার পর আমি যখন জানতে পারি আমার খুব খারাপ লাগে যে ওই কাজটা করলো কি আমার সাথে। তুই বিয়ে করবি না, বেশ সংসার করবি না, তুই আমার জীবনটা নষ্ট করলি কী কারণে? আমি তো একটা মানুষ, আমার সন্তানের ভবিষ্যৎ কেন নষ্ট করলি? আমার ছোটো মেয়েটা তোর মা ডাকতো, মায়ের মতো জানতো। আমার বড় মেয়েটার সাথে তোমার ভালো একটা ইয়ে হয়েছিল, সম্পর্ক হয়ে গেছিলো গা, আমার ফ্যামিলির সবার সাথে হয়ে গেছিলো গা, আমার বাগনারা তোমার মা ডাকতো। লাস্টে কী করলো, বিয়ে হয়ে যাবে, আমি ওই ছেলেরে ফোন দিই, ওই ছেলের নাম্বার দিয়েও আমার একদিন ফোন দেয়, কেমন আছো? আমি কি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তোমার খবর কি? তোমার খবর কি, তুমি কোথায় আছো? আমি তো দেশে। কি করো দেশে? কয় এমনিতেই। আমি কি তোমার নাকি বিয়ে হয়েছে? কে বলছে? আমি কি তো শুনছি তোমার বিয়ে হয়েছে, তুমি বিয়ে করছো, তুমি কি এই কথাগুলো একটু ভাবলো না? ঢাকা শহরে কী করে গেছে এগুলো একটু ভাবলো না? তোমার কি একটু বিবেক বুদ্ধি কিছু নেই, মানবতাবোধ নাই তোমার? কয় না। তো লাস্টে ওই ছেলের সাথে আমি কথা, ওর স্বামী যাই বর্তমানে, ওই স্বামীর সাথে আমি কথা বলি। আমি কি ভাইয়া আমি অমুক, আমি একটা কিছু কথা আপনাকে বলতে চাই, আপনি যদি শোনেন। কী কথা? আমি বলছি দেখো ভাই এই ঘটনা, আপনার ওয়াইফ যে ও তো ঢাকা শহরে কী করে গেছে আপনি জানেন না,
আপনি তাকে বিয়ে করেছেন, তার কোনো ব্যাড রেকর্ড জানেন, পিছনে কোনো ইতিহাস জানেন? না ভাই আমি কিছু জানি না। আমি তার স্বামী, আমি তার 3 নম্বর স্বামী, ঠিক আছে? আমার পরও সে আরেকজন আছে 4 নম্বর স্বামী, আপনি 5 নম্বর সিরিয়ালে আছেন, তো আপনি সব না জানে কেমনি বিয়ে করেন? এখন যদি আমি আপনাদের স্বামীর নামে কোনো একটা বিয়ে করি তখন কী করবেন? এই কথাগুলোর পক্ষে ভাই আমি কিছু জানি না ভাই, সত্যি কথা। আমি শ্বশুর শাশুড়ির সাথে কথা বলি, যখন এই কথাগুলো শ্বশুর শাশুড়ি বলছে তখন তো মাথা পুরো সবার গরম হয়ে গেছে। এই কথাও জানলো কেমনে? কথা না বাড়তি নেই, ওর ওয়াইফ আমার ফোন দিয়ে ইচ্ছার বকবাদ্য করতেছে। আমি কোনোদিন ফোন দিয়ে তাকে বকিও নি, 2 কথা বলিও নি। এরকম করতে করতে একদিন ফোন দিছে, বকতেছে, ওই আমার নাম্বার দিল, ফির ওই আমার বকতেছে। এরকম করে করে এখন বর্তমানে ও আছে দেশে বাড়ি, আমি আমার জায়গায় পড়ে আছি। ডিভোর্স হয় নাই আপনাদের এখন? আমি এখনো অফিসিয়াল ভাবে কোনো ডিভোর্সের ব্যাপার পাইনি। পাপার আপনি দিচ্ছেন না কেন? আপনি আমাকে এটা বলেন। আমি দিচ্ছি না, আমি ওকে ডিভোর্স দেবো কি কারণে? আমি দিব না ওকে ডিভোর্স। কেন দিবেন না? না, আমি ওকে ডিভোর্স দেবো না। মানে আপনার যুক্তিটা কি? মানে আপনি এত কিছুর পরেও আমি এতগুলো মানুষের এই কারণে ডিভোর্স দিব না। আমি প্রবাসে থেকে কত কষ্ট নাই করছি। যারা প্রবাস করে তারাই একমাত্র জানে যে কতটা কষ্ট করে তারা। মাত্রার গাম পায়। আমি আপনার সঙ্গে একমত, আপনি অনেক কষ্ট করছেন। তো এখন কষ্ট করে আপনি তাকে দিয়ে এই রেজাল্ট পাইছেন, আপনি কি বাকি জীবনটাও কষ্ট করবেন তার সাথে এভাবে? না, বাকি জীবনটা কষ্ট করতে চাই না, আমার জানি না বাকি জীবনটা কীভাবে যাবে, কিন্তু আমি তাকে ডিভোর্স দেবো না এইটাই কারণে। যদি আমার ডিভোর্স ছাড়াই যদি কারোর সাথে সংসার করতে পারে করুক, বাস। আমি আর কিছু ফিস দিকে তাকাবো না, ওর দিকে তাকাবো না। আমি ও এভাবেই কিছু ভুল আছে। আমি একটা কথা বলি আপনাকে, আপনার গল্পটা এখানেই শেষ হোক। প্রথম কথা হচ্ছে আপনার প্রথম স্ত্রী আপনার অনেক মনের মানুষ ছিলেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। দ্বিতীয় স্ত্রীর ক্ষেত্রে আপনার প্রথম স্ত্রী মারা যাওয়ার পরে আপনার তড়িঘড়ি করে এত দ্রুত এরকম একটা মানুষকে না জেনে বিয়ে শাদী করাটা বোধহয় ঠিক হয়নি। প্রথমে বললাম আমি কখনো ধারণা করি যে এই কাজটা আমি করব, কারণ এতটা নিয়েছিলাম। তারপরেও আমি বলবো যে কোনো এক ধরনের সম্পর্কের মধ্যে অল্প হোক কম হোক বেশি হোক, যদি কখনো চিটিং ব্যাপারটা চলে আসে তাহলে এটাকে কন্টিনিউ না করাটাই উচিত। যদি আপনাদের মধ্যে বাচ্চা কাচ্চা না থেকে থাকে, আই রিপিট, বাচ্চা কাচ্চা থেকে থাকলে ভাবার সুযোগ আছে। যে চিট করেছে সে যদি বলে যে না আমি এটার জন্য সরি, আমি এটা ভুল করেছি, আমার আর একটা সুযোগ দরকার, এবং সে যদি প্রমাণ করে সমস্ত দিক থেকে যে তার অ্যাটিটিউডের জায়গা থেকে হ্যাঁ সে ভুল করেছে, তাহলে তাকে সুযোগ দেওয়া উচিত। আর আদারওয়াইজ এই সম্পর্কটা সামনের দিকে নেওয়াই উচিত না। সেটা হয়তো হতে পারে যে সময়ের, আপনাদের তো বাচ্চা কাচ্চা নাই। না, আমাদের প্রথম করে বাচ্চা আছে। হ্যাঁ, তার মানে আপনার এই সম্পর্কটা অনেক আগেই শেষ করে ফেলা উচিত ছিল। এটা আমি বলবো, পুলিশ আপনাকে যেটা বলেছে সেটা ঠিক বলেছে, এবং আমিও বলবো পুরো পৃথিবী সেটাই বলবে। এত কিছুর পরে ওই সম্পর্কের জন্য যদি আপনি অপেক্ষা করে থাকেন তাহলে এটা নিজে নিজে আফিম খাওয়া, নিজে নিজে বিষ খাওয়া ছাড়া আর কিছুই না। আমি আর অপেক্ষা, ও যেহেতু বিয়ে হয়েছে আমি আর অপেক্ষা করি না। সো এটাই হচ্ছে বিষয়। প্রিয় দর্শক এবং শ্রোতা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, এরকম ঘটনা আমাদের সমাজে অনেক আছে। উচ্চবিত্ত পরিবারে যেমন আছে, নিম্নবিত্ত মধ্যবিত্ত অনেক পরিবারে আছে। এমন ইন্টারেস্টিং স্টোরি আছে যেটা বিশেষ করে সাইকোলজিস্ট যারা আছেন বা সাইকিয়াট্রিস্ট যারা আছেন তাদের কাছে এইসব ঘটনাগুলো এত বেশি আসে যে শুনলে আপনার গা শিউরে উঠবে, বিশেষ করে এই রিলেশনশিপের কমপ্লেক্সিটিগুলো। এবং এগুলো দিনকে দিন বাড়ছে। সেদিন একটা রিপোর্ট পড়ছিলাম, সেখানে আমরা দেখলাম যে ঢাকা শহরে প্রতি 40 মিনিটে একটা করে ডিভোর্স হচ্ছে। ডিভোর্সের পরিমাণ বাড়ছে এবং কেউই আমরা আসলে এই প্রবলেম থেকে মুক্ত না। ব্যাপারটা হচ্ছে স্যাক্রিফাইস আসলে কতক্ষণ করা যায় সেটাও কিন্তু একটা ধৈর্যের উপর নির্ভর করে। কারণ দিন শেষে জীবনটা একটাই এবং এটাকে প্রেশারের মধ্যে রাখার কোনো সুযোগ নেই। আপনি কতক্ষণ রাখতে পারবেন সেটাই হচ্ছে কথা। আমার মনে হয় যে উনিও নিজেকে অনেক প্রেশারে রেখেছেন, উনি আসলে বের হয়ে আসতে পারছেন না, তবে বের হয়ে আসতেই হবে টুডে অর টুমোরো। শেষ করছি আজকের মতো। শুভরাত্রি।